সকাল সকাল ঘুম থেকে উঠেই ড্রেসিং টেবিলের সামনে বসে আছে শান্তা। আকাশি রঙের হলদে কারুকাজ করা পাড় দেওয়া একটা সুতির শাড়ি পরেছে সে। চোখে মোটা করে কাজল দিয়েছে, ঠোঁটে দিয়েছে লাল টকটকে লিপস্টিক। পরিপাটি হয়ে সিঁড়ি দিয়ে নামছে শান্তা। শুভ্র ভাই তাকে বলেছিল আকাশি রঙে তাকে অনেক ভালো মানায়, আর এই শাড়িটাও গিফট করেছিল। শান্তা মনে মনে হাসে। সেদিন শুভ্র ভাই ফোনে বলেছিল, আচ্ছা শান্তা, তোর কথাই হলো, আমি যেদিন বাড়ি আসব সেদিন তুই আমার দেওয়া শাড়িটা পরিস। সেদিন শান্তা সবার সামনে কিছু না বললেও রুমে এসে প্রায় 1 ঘন্টা আনন্দে নেচেছিল। সে তো সেই ক্লাস 10 থেকে শুভ্র ভাইকে পছন্দ করে। বাড়িতে থাকতে সব সময় তার আশেপাশে থাকতো। শুভ্র বিরক্ত হতো কিনা বোঝা যেত না, খুব কম কথা বলতো, কিন্তু ঠোঁটে সবসময় হাসি লেপ্টে থাকতো। শুভ্রর বাম গালে টোল পড়া দেখে শান্তা নিজের পঞ্চাদশী মনে সেদিন প্রেম অনুভব করেছিল। তারপর তা ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হতে থাকে। 2 বছর আগে শুভ্র ভাই যখন একেবারে চলে গেছিল, সেদিন রুমে বসে কি কান্নাটাই না কেঁদেছিল শান্তা। নিজের অতীত ভেবে একটু হাসলো, তারপর নিচে নেমে আসলো। শুভ্র ভাইয়ের আসার সময় হয়ে গেছে। শুভ্র গাড়ি থেকে নেমে অরুকে কোলে নিয়ে সারার হাত ধরে বের করে আনলো। বাড়ির সদর দরজায় সবাই দাঁড়িয়ে আছে তাদের জন্য। সবাই জানে সারার সাথে শুভ্রর নামমাত্র বিয়ে, শুধুমাত্র অরুকে দেখার জন্য চুক্তির বিয়ে। কিন্তু শান্তা সেটা জানে না। যখন শুনল শুভ্র ভাই বিয়ে করেছে, সাথে সাথে তার এই 2 বছর দেখার স্বপ্ন খসে পড়ে গেল। চোখ ধরে এলো তার। শুভ্র সারাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সারা আন্তরিকভাবে সবাইকে সালাম করলো। শুভ্রর মা আনিতা সারাকে খুব মনে ধরে গেল। মেয়েটা কি সুন্দরী বলা চলে, বৌমা হিসেবে মন্দ নয়, কিন্তু বয়সটা অল্প। শুভ্র শান্তার সামনে এসে বলল, শান্তা, দেখ তোর ভাবি, আর পরিচয় হ। শান্তার চোখে পানি নিয়ে সারার সাথে পরিচয় হলো, কিন্তু মনে মনে রেগে ফেটে পড়ল। তার শুভ্র ভাইকে কেড়ে নিল এই মেয়ে, একে তো শান্তিতে থাকতে দেব না। শুভ্র আর দেরি করলো না, অরুকে মিসেস আনিতার কোলে দিয়ে নিজের রুমে যাওয়ার কথা বলল। মিসেস আনিতা এসে রুমের চাবি দিলেন। শুভ্র যাওয়ার পর থেকে রুম তালাবদ্ধ করে রেখেছিলেন তিনি। আজ সকালে সব পরিষ্কার করেছে। শুভ্র সারার হাত ধরে লাগেজগুলো নিয়ে দোতলায় উঠে এলো। তারপর রুমে গিয়ে সারাকে বলল ফ্রেশ হয়ে নিতে। সারা রুমের চারিদিকে চোখ বোলালো। না, এই রুমটা মোটেও ওখানকার মতন নয়, তার থেকে দ্বিগুণ বড়। অফ হোয়াইট রঙের রঙিন ঘর, একপাশে বিশাল বিছানা, তার পাশে রাখা বেডসাইড টেবিল। ঘরের দক্ষিণ পাশে বিশাল ব্যালকনি, ফুলে ভরা। ঘরের এক কোণে সোফা রাখা আছে, তার সামনে টি টেবিল। বিছানার অন্য পাশে 2টো আলমারি, একটা ড্রেসিং টেবিল আর একটা পাশে পড়ার টেবিল। সারার এক কথায় শুভ্রর রুমটা খুব পছন্দ হলো। সারা ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলো। কোমর সমান চুল ছড়ে দেওয়া, টুপটুপ করে পানি পড়ছে। শুভ্র সোফায় বসেছিল। সারার দিকে চোখ যেতেই তার চোখ আটকে গেল। গোসলের পরেও যে একটা মেয়েকে এত সুন্দর লাগে সে আগে কখনো দেখেনি। শুভ্র শুকনো ঢোক গিলল, তারপর বিড়বিড় করে বলল, হায় রে পিচ্চি পাখি, এই শুভ্র যে দিন দিন তোমার মধ্যে মাতাল হয়ে যাচ্ছে। কেমন নেশারও লাগে তোমাকে, ইস। সারা চুল মুছে নিল, তারপর শুভ্রর সামনে এসে টাওয়ালটা শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি প্লিজ একটু এটা বারান্দায় দিয়ে আসুন। কথাটা শুভ্রর কানে গেল কিনা সারা জানে না। শুভ্র উঠে সারাকে খাটের উপর শুইয়ে দিল। সারা ভরকে গেল, কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কি করছেন? শুভ্র এবার সারার মুখের কাছে এলো, নাকে নাক ঘষা দিয়ে বলল, কেমন জানি পাগল পাগল লাগছে নিজেকে, প্লিজ একটু সহ্য করো। সারা কিছু বলতে যাবে, তার আগেই দরজায় কেউ কড়া নাড়ল। শুভ্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকাল। এমন এমন টাইমে বিরক্ত করে বলার মতো না। সারাও লজ্জায় বারান্দায় চলে গেল, আর শুভ্র চলে গেল দরজা খুলতে। দরজা খুলতেই মিসেস আনিতা রুমে প্রবেশ করলো, হাতে কয়েকটা সুতির শাড়ি। শুভ্র জিজ্ঞেস করতেই মিসেস আনিতা বলে উঠল, নতুন বউদের শাড়ি পরতে হয়। শুভ্র এতে বেশ বিরক্ত,
যে মেয়েকে এমনিই দেখলে তার দুনিয়া থমকে যায়, সে নাকি শাড়ি পরে থাকবে তার সামনে। শুভ্র তাই কাট কাট গলায় বলল, আম্মু, ও ছোট, আর তুমি তো জানো ওকে কেন এনেছি। ওর একটা পরিবার চাই, আর একটা কারণ তুমি তো জানো। তাই আমি চাই না এসব রিচুয়াল পালন করা হোক। আর একটা কথাও শুনবো না আম্মু, মাফ করো। মিসেস আনিতা বুঝলো ছেলের কথা, তারপর বলল, কিন্তু তোর আব্বু কি মানবে? আব্বুকে বলেই বিয়েটা করেছি, যা আব্বুও জানে। তাই ও যেমন থাকতে চাই তেমনই থাকুক। এসব শাড়ি ও সামলাতে পারবে না। মিসেস আনিতা কিছু বলল না। সে জানে তার ছেলে যা বলে তাই করে। সবার সামনে রাগ না দেখালেও নিজের রাগ নিজের উপর ঝাড়ে। তাই আর কথা না বাড়িয়ে বলল, খেতে আয়, সবাই অপেক্ষা করছে। আচ্ছা, যাও, আমি আসছি। মিসেস আনিতা চলে যেতেই শুভ্র ফ্রেশ হয়ে এসে সারার হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। শান্তা প্রায় 15 মিনিট ধরে রুমে বসে কাঁদছে। তার এই মনে শুভ্র ভাইয়ের জন্য আলাদা রাজ্য ছিল, কিন্তু তার শুভ্র ভাই তাকে ঠকালো। শান্তার চোখ বেয়ে পড়ছে অগণিত নোনা জল, চোখের কাজল লেপটে গেছে। আকাশি শাড়ি রুমে এসেই ছিঁড়ে ফেলেছে। তার হৃদয় পুড়ে যাচ্ছে, কান্না থামছে না, চোখ লাল হয়ে গেছে। তখন তার মা মনিরা খাবার জন্য ডাকতে আসলো। শান্তা চোখ মুছে দরজা খুলে ওয়াশরুমে চলে গেল, আর তার মা মনিরাকে বলল, তুমি যাও, আসছি। মনিরা বুঝলো না তার মেয়ে এমন কেন করছে। তার মেয়ে তো শুভ্র ভাই বলতে অজ্ঞান। ঠিক তখনই মনিরার নজর যায় খাটের নিচে। মিসেস মনিরা খাটের নিচে তাকিয়েই আঁতকে উঠল। শান্তার সবচেয়ে পছন্দের শাড়ি টুকরো টুকরো করে কেটে ফেলেছে, যে শাড়িটা এতদিন আলমারি থেকে বের পর্যন্ত করেনি। কিন্তু এ নিয়ে আপাতত ভাবলেন না তিনি। পরে শান্তাকে জিজ্ঞেস করলে সত্যিটা বলে দেবে। শান্তা ছোট থেকে মনিরা তালুকদারের কাছে খুব বন্ধুত্বপূর্ণ। মা মেয়ের সম্পর্ক খুব কমই এমন দেখা যায়। মিসেস মনিরা শান্তাকে নিচে আসতে বলে চলে গেলেন। চুপচাপ ডাইনিং টেবিলে বসে আছে শুভ্র, সারা। বাড়ির সকলের প্রায় খাওয়া শেষ। পুরুষেরা খেয়ে অফিসে চলে গেছে। শুভ্ররা আসার আগেই দুপুরে সবাই চলে আসবে, কারণ আজ বৃহস্পতিবার, হাফ অফিস। শ্রাবণ তো অনেক খুশি শুভ্র বাড়ি আসাই। শুভ্র আর শ্রাবণের গলায় গলায় ভাব, বেস্ট ফ্রেন্ডের মতন কিছুটা তারা। সারা চুপচাপ অল্প করে খেয়ে বেসিনে হাত ধুয়ে আসতেই মিসেস আনিতা অর্থাৎ শুভ্র মা সারার হাত ধরে তার নিজের রুমে নিয়ে গেল। সারা শুভ্র দিকে তাকাতেই শুভ্র চোখ দিয়ে ইশারা করে যেতে বলল। সারাও বিনা কথায় শাশুড়ির সাথে চলে গেল শাশুড়ির রুমে। সারা খাটের এক কোণে বসে আছে, অরুকে কোলের মাঝে নিয়ে পা গুটিয়ে বসেছে, চোখ তার শাশুড়ির হাতের দিকে। মিসেস আনিতা একজোড়া চিকন স্বর্ণের চুড়ি সারার হাতে পরিয়ে দিল। সারার শাশুড়ির দিকে তাকাতেই মিসেস আনিতা বলল, আমি শুভ্রর কাছে শুনেছি তুমি আমাদের অরুর জন্য চুড়ি পরো না, তাই বলছি এই চুড়িটা তো পরো, এতে অরুর কোনো সমস্যা হবে না। আর চুড়ি আর নাকফুল স্বামীর মঙ্গলের জন্য পরতে হয়, চুড়ি খুলবা না, এতে শুভ্রর অমঙ্গল হবে। সারা চুপচাপ মিসেস আনিতার কথা শুনে যাচ্ছে। মিসেস আনিতার সারাকে খুব পছন্দ হয়েছে। মেয়েটা ভীষণ সরল, কোনো উত্তর করে না। সে আজ পর্যন্ত মানুষ চিনতে ভুল করেনি। মেয়েটা শুভ্রর জন্য একেবারে পারফেক্ট। মিসেস আনিতা অরুকে নিজের কোলে নিয়ে ফাতিহা আর আনিশাকে ডেকে পাঠালো। তারা দুজন আসতেই তিনি জোর গলায় বলে উঠলেন, ফাতিহা আর মা আনিশা মা, এ হলো সারা, তোমাদের ছোট বোন। কখনো ভাবি নয়, ছোট বোন মনে করবে। তখনই অন্তু পিছন থেকে এসে বলল, তাহলে বড় আম্মু কি আমার ছোট বোন হবে? মিসেস আনিতা স্বল্প হেসে বললেন, ও তোমার আপু হয়। যাও, এখন সারাকে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখাও। মিসেস আনিতা ইচ্ছা করে শান্তাকে বলেনি, কারণ সারার বয়স অল্প, সেহেতু ছোটদের সাথে অল্পতেই মিশতে পারবে। তার বুদ্ধি কাজে লাগলো। ফাতিহা বলে উঠল, তাহলে সারা আসো, যাই। সারা শাশুড়ির দিকে তাকিয়ে অনুমতি নিয়ে ওদের সাথে চলে গেল। শুভ্রদের বাড়ির সামনে বিশাল এক ফুলের বাগান, আর এক পাশে ছোট্ট একটা পুল। বাড়ির পিছনের দিকে ফলের গাছ। সারা মুগ্ধ হয়ে দেখছে ছাদ থেকে। চাঁদ ফুলের গাছে ভরপুর, সবগুলোই ফাতিহা আর আনিশা মিলে লাগিয়েছে। 3 তলায় একটা চিলেকোঠা রুম, আর বাকিটা পুরো খোলা ছাদ।
দুতলায় 4টে রুম। সিঁড়ি দিয়ে উঠতেই প্রথম রুমটা শুভ্রর, আর তার ডান পাশেরটা শ্রাবণের, আর বাম পাশেরটা ফাতিহা আর আনিশার, আর শ্রাবণের পাশেরটা শান্তার। আর এ বাড়ির বড়রা সকলে নিচের তলায় থাকে। নিচের তলায় বিশাল ডাইনিং, এক পাশে রান্নাঘর, তার বিপরীত পাশে ড্রয়িং রুম, সিঁড়ি দিয়ে সোজা মেন দরজা। শুভ্র রুমে এসে পুরো রুমটা পর্দা টেনে অন্ধকার করে দিল। মিসেস আনিতাকে বলে এসেছে কেউ যেন বিরক্ত না করে, তার প্রচণ্ড মাথা ব্যথা করছে, সে ঘুমাবে। শুভ্র বিছানায় শুয়ে পড়ল। সফেদ নরম বিছানায় তলিয়ে গেল শুভ্র শক্তপোক্ত পুরুষালী শরীর। শুভ্র কপালের ওপর এক হাত রেখে ভাবতে লাগলো সারার কথা। সে কি মেয়েটার সাথে চুক্তির কথা বাড়িতে বলে ভুল করেছে? আচ্ছা, সে কি এই মেয়েকে কখনো ভালোবাসবে? সারার সাথে কি তার মনে মন মিলবে? শুভ্রর মুখ থেকে একটাই শব্দ বের হলো, না। শুভ্র জানে না কোন প্রশ্নের উত্তর এটা, তবে সে ভেবে নিয়েছে সবগুলোরই উত্তর। তারপর আর কথা না ভেবে এসির পাওয়ার কমিয়ে দিয়ে তলিয়ে গেল গভীর ঘুমে। ফাতিহা আর আনিশার সাথে সারার গভীর এক ভাব জমে গেল কিছুক্ষণের মধ্যেই। আর অন্তু, সে তো সারাকে আপু আপু করে পাগল করে দিচ্ছে, আগে আগে সব জিনিস দেখাচ্ছে। সারা খুব খুশি অন্তুর মতন একটা ছোট্ট ভাই পেয়ে, যে আপু বলে ডাকছে। মামার বাড়ির সবাই তো তাকে নাম ধরে ডাকতো, আর মামি, সে তো বেশিরভাগ মুখ পুরি বলে ডাকতো। ক্ষণিকেই সারার মন খারাপ হয়ে গেল, তাও প্রকাশ পেল না বাইরে। ফাতিহা আনিশা মিলে সারাকে বাড়ির সামনের বাগানে নিয়ে গেল। সব কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলো সারা। ফাতিহা হঠাৎ বলে উঠল, সারা জানো, এই যে ফল গাছগুলো দেখছো, সবগুলোই শ্রাবণ ভাইয়ের হাতের, নিজেই পরিচর্যা করে। সারা জিজ্ঞেস করে উঠল, শ্রাবণ কে? তখন অন্তু বলে উঠল, আমার আর একটা ভাইয়া আছে, এখন অফিসে আছে, বাসায় আসবে একটু পরই। তোমরা এসেছো বলেই আজ বাসায় চলে আসবে, ছোট ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। অন্তু শুভ্রকে ছোট ভাইয়া বলে আর শ্রাবণকে বড় ভাইয়া। সারা মৃদু হেসে বলল, আচ্ছা। ফাতিহা আর আনিশা মিলে সুইমিং পুলে অনেকক্ষণ পা ভিজিয়ে রাখলো। সারাকে নিয়ে স্কুল কলেজ বন্ধু বান্ধব সবকিছু নিয়েই গল্প করলো। সারা চুপচাপ শুনছে। আগে কখনো এমনভাবে কেউ গল্প করেনি, এত অল্প সময়ে কেউ আপন করে নেয়নি তাকে। সারা অনেক খুশি মনে মনে। ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়, এটা সারার ধারণা। আকাশে মেঘ থাকার কারণে রোদের তেমন দেখা নেই। তখনই মিসেস সুমনা অর্থাৎ অন্তুর মা ডাক দিল। সবাই এক এক করে উঠে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। বাড়ির দরজার সামনে আসতেই পায়ে কাঁটা বিঁধে পা পিছলে গেল সারার। ফাতিহা আনিশা অন্তু সবাই আগে, আর সে পিছে পিছে। সারা ভোরকে চিল্লানি দিল মৃদু। সারার ধারণা এই জায়গায় পড়ে তার মাজার হাড় ভেঙে যাবে, নয়তো মরে গিয়ে ভূত হয়ে যেতেও পারে। অনেকক্ষণ ব্যথা অনুভব করতে না পেরে চোখ বন্ধ রেখেই সারা ভেবে নেয় সে হয়তো মরে গেছে, তাই পড়ে গিয়েও তার ব্যথা লাগছে না। সারার ভাবনার মাঝেই অন্তুরা সবাই দৌড়ে আসলো। আরে সারা আপু, সাবধানে আসবে না, ওখানে আমার হাত থেকে মাত্রই পানি পড়েছে, তুমি তাতেই পড়ে যাচ্ছিলে। অন্তুর কথা শুনে সারা চোখ খুলতেই দেখতে পেল কারোর হাতের বাঁধনে আবদ্ধ সে। মুখ উঁচু করে তাকাতেই দেখতে পেল গভীর মুখের এক পুরুষকে। এ যেন শুভ্রর উল্টো। শুভ্র মুখে হাসি আটকে থাকে প্রায়শই, আর এ তো গম্ভীর। সারার ভাবনার মাঝে ফাতিহা আর আনিশা এসে সারাকে ধরলো শ্রাবণ ভাইয়ের কাছ থেকে। তারপর ফাতিহা বলে, আরে ভাইয়া, কখন এলে? শ্রাবণ মুখ গম্ভীর রেখে বলে উঠল, মাত্রই এসেছি। এই মেয়েটিকে? ফাতিহা শান্তস্বরে বলল, ও সারা, শুভ্র ভাই নিয়ে এসেছে। আর কিছু না বলে শ্রাবণের কাছ থেকে সারাকে নিয়ে বলল, সারা, লাগেনি তো? চলো ভিতরে চলো। সারা এক পা বাড়াতেই পায়ে ফুটে থাকা কাঁটাটা পুরো পায়ের ভেতর ঢুকে গেল। সারা ছিটকে পড়ে গেল ব্যথার জোরে, কেঁদে উঠল। সবাই সারার পায়ের দিকে লক্ষ্য করতেই সবাই আঁতকে উঠল। পা বেয়ে গড়িয়ে পড়ছে তরল রক্ত। রক্ত দেখেই শ্রাবণ এক অদ্ভুত কাজ করে ফেলল। নিস্তব্ধ দুপুর, সূর্য মামা মাঝ আকাশে। আনিশার রুমে বসে আছে সারা, পাশে অন্তু, মিসেস সুমনা আর ফাতেমাও আছে। পায়ে ব্যান্ডেজ করা হচ্ছে। কাঁটাটা পায়ের ভিতরে বেশি যায়নি, তাই তাড়াতাড়ি সব সামলানো গিয়ে রক্ত বন্ধ করা হয়ে গেছে।
কিছুক্ষণ আগে সারার পড়ে থাকা শ্রাবণ এসেই হুট করে সারাকে কোলে তুলে নেয়। সারা ভড়কে যায়, চোখ খিঁচে বন্ধ করে নেয়। শ্রাবণ সারার মুখের দিকে একবার তাকিয়ে পায়ের দিকে তাকায়। টপ টপ করে রক্ত পড়ছে। শ্রাবণ পিছনে তাকিয়ে ফতিহাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ভিতরে এসো তোমরা। আমার রুম থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে ড্রয়িং রুমে এসো। অন্তু, কুইক! শ্রাবণ বলার সাথে সাথে অন্তু দৌড়ে ভিতরে চলে যায়। শ্রাবণ এবার ভিতরের দিকে যাওয়া শুরু করে। বাড়ির ভিতরে ঢুকতেই প্রথমে মিসেস সুমনার চোখে পড়ে শ্রাবণ। শ্রাবণের কোলে সারাকে দেখে আর পা দিয়ে রক্তের ফোঁটা পড়তে দেখে আঁতকে উঠে ছুটে আসে শ্রাবণের দিকে। শ্রাবণ ততক্ষণে সোফায় বসিয়ে দিয়েছে সারাকে, কাটা পাটা রেখেছে নিজের কোলের ওপর। মিসেস সুমনার আওয়াজ শুনে রুম থেকে বের হয়ে আসে মিসেস আনিতা। এসে তিনিও থতমত খেয়ে যান এই অবস্থা দেখে। অন্তু ফার্স্ট এড বক্স নিয়ে আসলে শ্রাবণ খুব সাবধানে পায়ে ফুটে থাকা কাঁটা বের করে স্যানিটাইজার লাগাতে শুরু করে। সারার মুখে হাসি, চোখ খিঁচে বন্ধ করে আছে, চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। সে নিজের কষ্ট সবার সামনে প্রকাশ করতে পারে না। সবাই সারার দিকে তাকিয়ে অবাক। মেয়েটার অনুভূতি বোঝা যাচ্ছে না। সবার ভাবনার মাঝেই দোতলার করিডোর থেকে ভেসে এলো শুভ্রর কণ্ঠস্বর। কি হয়েছে? সবাই ওখানে কি করছো? বলেই শুভ্র ট্রাউজারের পকেটে এক হাত পুরে সিঁড়ি বেয়ে নামতে থাকে। শুভ্রর কণ্ঠস্বর পেয়ে সবাই তার দিকে তাকায়। সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরা শুভ্রকে দেখে সবার মনে হলো আজ প্রথম দেখছে তাকে। শুভ্র এগিয়ে এলো সোফার পাশের সামনে, তাকাতেই দেখতে পেল শ্রাবণ মুখ গম্ভীর করে সারার পা কোলে নিয়ে ব্যান্ডেজ করছে। শুভ্র কিছু বুঝে উঠতে পারল না। মুহূর্তেই তার সব জ্ঞান শূন্য হয়ে গেল। মিসেস আনিতাকে জিজ্ঞেস করতেই সব খুলে বলল। শুভ্রর মনটা কিঞ্চিত খারাপ হয়ে গেল। মনে মনে নিজেকে দোষারোপ করতে লাগলো। সে একটু ঘুমিয়েছে আর এই মেয়ে একটা বিপদ বাঁধিয়ে ফেলেছে। শুভ্র সারাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে শ্রাবণ কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, সে এখন বিপদমুক্ত, ইনফেকশন হবে না, ডাক্তারের প্রয়োজন নেই। বাড়িতে এত মানুষ থাকতে নতুন অতিথিকে ইনজিউরি হতে হলো। কারোর চোখে পড়েনি ওখানে কাঁটা আছে? আর শুভ্র তো আমাকে ভুলেই গেছে, ওর কথা আর কি বলবো। শ্রাবণের কথা শুনে শুভ্র শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। শুভ্র গিয়েই শ্রাবণকে জড়িয়ে ধরল। শ্রাবণ হয়তো হাসলো, তবে গম্ভীর মুখে তা প্রকাশ পেল না। শ্রাবণ, বিশ্বাস কর, আসার পর থেকে তোরে বেশি মিস করছি। হয়েছে, তোর ড্রামা বন্ধ কর। এতক্ষণে আবার কথা মনে পড়েছে। তো কখন আসলি? শ্রাবণ কিছু বলল না, শুধু বলল, ফ্রেশ হয়ে আসি, তুই রেডি হ, একটু বাইরে যাব। বলেই ওপরে চলে গেল শ্রাবণ। অহনাবাদে বাড়ির সবাই উপস্থিত। সবাই একে একে যে যার কাজে গেল। বাইক সীমিত স্পিডে চালাচ্ছে শ্রাবণ, পিছনে বসে আছে শুভ্র। শুভ্র সকল কিছুই শ্রাবণকে শেয়ার করেছে, তাই শ্রাবণ যাচ্ছে শুভ্রর মেয়েকে প্রথম দেখবে। শুভ্র ফোনে দেখাতে চাইলেও শ্রাবণ দেখেনি, বলেছিল শুভ্র অরুকে নিয়ে আসলে একেবারে দেখবে। তাই শ্রাবণ অরুকে প্রথম দেখবে বলে তার জন্য উপহার নিতে যাচ্ছে। যদিও শুভ্র মানা করেছিল, তবুও শ্রাবণ শোনেনি। এগিয়ে যাচ্ছে তাদের বাইক। আসলে শুভ্র আর শ্রাবণ দুটি দেহ একটি প্রাণ, এটাই পরিবারের মানুষ মানে। তাদের মধ্যে ঝামেলা খুব কম হয়। শুভ্র সব সময় শ্রাবণের জন্য নিজের পছন্দের জিনিস স্যাক্রিফাইস করেছে, ঠিক তেমনই শ্রাবণও তাই। এই যে দুই ভাই, তাদের পছন্দ সবসময় একই, কখনো ভিন্ন ভিন্ন জিনিস পছন্দ হতো না। কিন্তু শুধু একটা দিকই তাদের ভিন্ন, দুজনের পেশাটা। শুভ্র সবসময় পরের কথা শুনে চলায় সে আর তার বাবা চাচার কথা ফেলতে পারেনি, কিন্তু শ্রাবণ তার স্বপ্ন পূরণ করেছে, এতে কারোর কোনো আপত্তি নেই। সবাই খুব খুশি। বাড়ির দুই ছেলে প্রতিষ্ঠিত। সময় চলে যায় বাতাসের মতন, সময় কারোর জন্য থামে না। শুভ্ররা বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। বাড়ির সকলে বসে আছে ড্রয়িং রুমের সোফায়, আড্ডা দিতে ব্যস্ত। প্রতিদিন সন্ধ্যায় জাঁকজমক হয় তালুকদার বাড়ি। মিসেস সুমনার হাতে এক এক দিনের আলাদা আলাদা রেসিপি উপভোগ করেন সবাই। অরুকে কোলে নিয়ে বসে আছে ফারুক তালুকদার, আর সারার পাশে বসে আছে আনিস তালুকদার। সারার অবাক না হয়ে পারল না। এই পরিবারের মানুষগুলো খুব বিনয়ী,
মাত্র কয়েক ঘন্টার পরিচয় তাদের মেয়ের জায়গা করে দিয়েছে তাকে। আনিশা তালুকদার সারার সাথে এটা সেটা নিয়ে গল্প করছে, সারাও সুন্দরভাবে উত্তর দিচ্ছে। সারার আজ সত্যিই মনে হচ্ছে ওপরওয়ালা যা করেন ভালোর জন্য করেন। এমন ভালো পরিবার, আর পরিবারের প্রত্যেকটা মানুষ যা সারার হৃদয় ছুঁয়ে গেছে। শুভ্র আর শ্রাবণ হাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে যেতেই শুভ্র অবাক, সারার সাথে তার বাবা চাচারা কত ফ্রি হয়ে গেছে। শুভ্র এগিয়ে এসে বাবা চাচাকে সালাম করলো, তারপর শপিং ব্যাগগুলো যার যেগুলো তাকে দিয়ে দিল। সবার জন্য আলাদা আলাদা জিনিস আছে। ভিতরে শ্রাবণের হাতে দুটি শপিং ব্যাগ একটা সারার দিকে বাড়িয়ে দিয়ে বলল, রাত, এটা তোমার জন্য। শ্রাবণ সারার পুরো নাম সিদরাতুল থেকে সিদরাত, সেখান থেকে ছোট করে রাত বলে ডাকলো সারাকে। সবাই বুড়ো কুচকে শ্রাবণের দিকে তাকালে শ্রাবণ ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে দেয়। সারা ব্যাগটা হাতে নিয়ে বলে ওঠে, ধন্যবাদ ভাইয়া। মোস্ট ওয়েলকাম রাত। আচ্ছা, তোমাকে আমি রাত্রি বলে ডাকি নয়তো সিদরাত, কি বলো? শ্রাবণ সারার দিকে তাকিয়ে বলে। শ্রাবণের এমন কথা শুনে শুভ্র বলে, ওকে ভাবি বলে ডাকবি। ভিতরে শুভ্রর অস্থিরতা কাজ করছে। শ্রাবণ ভুরু কুচকে শুভ্রর দিকে তাকিয়ে বলল, তুই আমার পুরো গুনে গুনে 11 দিনের ছোট, তাই সারাকে ভাবি বলার প্রশ্নই আসে না। আসে শ্রাবণ সব জানে, এটাও জানে যে সারা এতিম, তার আপন বলতে কেউ নেই। শ্রাবণ আর কথা না বাড়িয়ে ফারুক তালুকদারের দিকে এগিয়ে গিয়ে অরুকে কোলে নেয়। অরু চোখ বড় বড় করে তাকিয়ে আছে শ্রাবণের মুখের দিকে। শ্রাবণ অরুর কপালে একটা চুমু দিয়ে হাতে থাকা ব্যাগ থেকে একটা ছোট্ট বাক্স বের করে। শুভ্র বক্সটা খুলে দিলে শ্রাবণ একটা স্বর্ণের চেন অরুর গলার পরিয়ে দেয়। তারপর বলে, তোমার বাবাইয়ের পক্ষ থেকে এটা তোমার ছোট্ট উপহার মামনি। সারা বেশ অবাক হলো। এই নিয়ে 3 ধরনের শ্রাবণকে দেখলো সে। এখন যে শ্রাবণ তার সামনে দাঁড়িয়ে, সে হলো প্রচণ্ড বাচ্চা প্রেমী, সাথে রসিকও। কিন্তু আগে যাকে দেখেছে সে তো গম্ভীর। সারা আবারও ভাবে শুভ্রও তো সেম ক্যারেক্টার। সারা আর কিছু ভাবতে পারে না। ফারুক তালুকদার বলে ওঠে, শুভ্র শুনছো? হ্যাঁ আব্বু, বলেন, কি বলবেন? তোমরা 2 ভাই তো জানোই, আমি বা আনিস তোমাদের ওপর কোনো কিছু চাপিয়ে দিইনি বা জোর করিনি। তোমাদের গুরুত্ব দিইনি এমন কোনো দিন হয়নি। শুভ্র মুচকি হেসে বলল, জানি তো আব্বু। শ্রাবণ, তুমিও শুভ্রর পাশে গিয়ে বসো, কথা আছে। শ্রাবণ এবার শুভ্রর পাশে গিয়ে বসলো, অরুকে কোলের ভিতর নিয়ে। উদ্দেশ্য মামার বলা কথাগুলো শোনা। এবারের প্রত্যেকটা মানুষ ফারুক তালুকদারের কথা সম্মান করে মেনে চলে, তাই শুভ্র শ্রাবণ মন দিয়ে শুনতে লাগলো। বাড়ির সকলেই আছে, সাথে অহনাও আছে পর্দা ধরে দাঁড়িয়ে। ফারুক তালুকদার আবার বলে উঠল, আমি তোমার আর সারার বিয়ের ব্যাপারে কথা বলছি। আমার জন্যই বিয়ে করেছো তো তোমরা? জি আব্বু। শুভ্র মাথা নিচু করে বলল, সারা মেয়েটা আমাদের আনিশার থেকেও ছোট শুনলাম, ক্লাস 9-এ পড়তো। আমি চাই ওকে স্কুলে ভর্তি করা হোক। আমি একটা মেয়ের বাবা হয়ে চাইবো না এই অল্প বয়সী একটা মেয়ের জীবন নষ্ট হোক। ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে মিসেস সুমনার উদ্দেশ্যে বললেন, সুমনা, মেয়েদের ঘরে নিয়ে রেখে এসো। এখানে বড়দের গুরুত্বপূর্ণ কথা হবে, ওদের এখানে থাকা যাবে না। ফারুক তালুকদারের কথা শুনে মিসেস সুমনা এক মুহূর্ত দেরি না করে সবাইকে নিয়ে 2 তলায় চলে গেলেন। এখানে উপস্থিত আছে ফারুক তালুকদার, আনিস তালুকদার, শ্রাবণ, শুভ্র, মনিরা আর বাড়ির 2 কর্ত্রী আনিতা ও সুমনা। সুমনা সবাইকে ওপরে দিয়েই নিচে চলে এসেছে। ফারুক তালুকদার সবাইকে বসতে বললেন। সবার মাঝে বেশ খানিকক্ষণ নীরবতা চলল। নীরবতা ভেঙে শুভ্র বলে উঠল, আব্বু, সবাই এখানে আছে, এবার বলেন কি বলবেন। ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কি বিজি? না আব্বু। এবার ফারুক তালুকদার বলা শুরু করলেন, এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো বাচ্চাদের কানে যেন না যায়, কঠোরভাবে বলছি। আর আমার কথা শেষ না হওয়া অবধি কেউ কোনো প্রতি উত্তর করবে না বলে থামলেন তিনি। সবাই চুপচাপ শুনল। ফারুক তালুকদার গলা ঝাড়া দিয়ে বলে উঠলেন, শুভ্রর উদ্দেশ্যে বলছি। শুভ্র, তোমার কোনো কাজে বা কথায় আমি কখনো নিষেধ করিনি। তুমি না, শ্রাবণের ক্ষেত্রেও তাই। আমি বা এখানে সবাই জানে সারা মেয়েটার কোনো পরিবার নেই, তাই আমি আর আনিস সিদ্ধান্ত নিয়েছি ও আমাদের মেয়ে হয়ে এই বাড়িতে থাকবে। আর শুভ্রর সাথে 4 বছরের চুক্তির বিয়ে হয়েছে। সারা জানে কিনা জানে না, তবে আমি বা সবাই জানি।
সবাই শুধু চুপচাপ শুনে যাচ্ছে। ফারুক তালুকদার শুভ্রর উদ্দেশ্যে বলে ওঠে, শুভ্র, আমি চাই তুমি মেয়েটাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। আর আজ থেকে অরুর সকল দায়িত্ব তোমার আম্মু আনিতার। সারা মেয়েটাকে কোনো চাপ দেবে না। আমি চাই ও পড়াশোনা করুক, নিজের একটা পরিচয় করুক। আর ও আজ থেকে ফাতিহা আর আনিশার সাথে থাকবে একই রুমে। আমার কথা শেষ, আমার সিদ্ধান্ত অটুট। এবার তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো। ফারুক তালুকদারের কথা শেষ হতেই শুভ্র বিরক্ত সহকারে বলে ওঠে, কিন্তু আব্বু। কোনো কিন্তু নয়। ওকে যেহেতু আমি ছেলের বউ ভাবি, সেহেতু ও আমার মেয়ের মতোই। তাই আমি ভেবেছি যতই বিয়ে হোক না কেন সেটা চুক্তির। আর ওর এখনো 18 বছর হয়নি। আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। সারার 18 বছর হলে আমি আবার বিয়ের কথা ভেবে দেখব। ততদিন ওর থেকে দূরে থাকবে বলি উঠে চলে যায় ফারুক তালুকদার। শুভ্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। তার এখন অসহ্য লাগছে। কিছু না বলেই গটগট করে ওপরে নিজের রুমে চলে গেল। যে যার কাজে চলে গেল। শুধু বসে রইল শ্রাবণ অরুকে কোলে নিয়ে। শ্রাবণের ঠোঁটে খেলে যায় এক রহস্যময়ী হাসি। সে শুভ্র যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, চলবে গল্প 4 বছরের চুক্তির মা, লেখিকা সারা চৌধুরী। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।